আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং আমি ফারজানা তানি। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রতি মাসে দেশে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করার কথা ছিল আজ। সার্বিক বিবেচনায় আপাতত তেলের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন জ্বালানি বিভাগ। মঙ্গলবার মন্ত্রণালয়ের পাঠানো এক আদেশে সরকারের এই সিদ্ধান্ত জানানো হয়। এদিকে জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ আছে, কোনো জ্বালানি সংকট নেই। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। ইরাক যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধকে কেন্দ্র করে দেশে দেখা দেয় জ্বালানি সংকট। সেই সুযোগ কাজে লাগিয়ে এক শ্রেণী অবৈধভাবে মজুত করতে থাকে জ্বালানি। এ অবস্থায় নড়েচড়ে বসে সরকার। সারা দেশে অভিযান চালিয়ে উদ্ধার করে 2,96,305 লিটার জ্বালানি। সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ পর্যন্ত মোট 3,559টি অভিযানে 1244টি মামলা হয়েছে। 30 মার্চ 2026 আমাদের উদ্ধারকৃত জ্বালানি তেলের পরিমাণ হচ্ছে টোটাল 87,700 লিটার। এর মধ্যে ডিজেল 67,400 লিটার, অকটেন 6,444 লিটার, পেট্রোল 13,856 লিটার। এই যাবৎ ডিজেল উদ্ধার হয়েছে 2,07,365 লিটার, অকটেন 28,938 লিটার, পেট্রোল 60,002 লিটার। দেশে জ্বালানির কোনো সংকট নেই জানিয়ে মুখপাত্র জানান, এখন পর্যন্ত সরকারের কাছে জ্বালানি মজুদ আছে 1,92,919 মেট্রিক টন। ডিজেল 1,28,939 মেট্রিক টন, 7,940 মেট্রিক টন হচ্ছে অকটেন, পেট্রোল হচ্ছে 11,431 মেট্রিক টন, জেট ফুয়েলটা আছে আমাদের 44,609 মেট্রিক টন। আমরা মার্চ মাসেও আপনাদেরকে আশ্বস্ত করেছি যে আমাদের কোনো সংকট নেই। এদিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে বিশ্বব্যাপী জ্বালানি সংকট পরিস্থিতি মোকাবেলায় মহানগর স্কুল কলেজগুলোতে অনলাইন ও অফলাইনে ক্লাস নেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। ইতিমধ্যে আমি সার্ভে করেছি, 55% পিপল চাচ্ছে, ইউজার্সরা চাচ্ছে যে তারা যেন অনলাইনে যায়। বাট কমপ্লিটলি অনলাইনে যদি যাওয়া হয়, যেটা আমরা আবার আনসোশ্যাল হয়ে যাব। অপরদিকে এপ্রিল মাসে ভারত, সৌদি আরব, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকেও তেল আসার কথা রয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। যে সোর্সগুলো থেকে আমরা এখন যুদ্ধের কারণে তেল আনতে পারছি না, সেই কারণে আমরা অন্য সোর্স থেকে যাতে আমরা তেল আনতে পারি, আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা জ্বালানি মন্ত্রণালয়কে করার সেটা আমরা 100% করছি। এবং বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত পাম্প বন্ধ রাখতে চায় বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। রাজধানীর মগবাজারে জ্বালানি তেল সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে কথা জানানো হয়। সংগঠনটির নেতারা জানিয়েছেন, ডিপো থেকে চাহিদা মতো জ্বালানি তেল পাচ্ছে না ফিলিং স্টেশনগুলো। এছাড়া তেল থাকার পরেও পাম্পে বিক্রি বন্ধের অভিযোগকে ভিত্তিহীন বলে জানানো হয়। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক বলা হলেও পাম্পগুলোতে তৈরি হচ্ছে যানবাহনের দীর্ঘ লাইন। যানবাহন মালিকদের অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষা করেও চাহিদা মতো তেল পাচ্ছেন না তারা। রাত্রে 4টার সময় সিরিয়াল দিয়েছি জাহাঙ্গীর গেটের থেকে, এখন পর্যন্ত তেল পাই নাই। আমার তেল ধরেন প্রতিদিন 1 লিটার করে হয়ে যায়। আমি 50, 30, 40 কিলো চালাই, দই অনুযায়ী তেল পাচ্ছি না। বাংলাদেশের জন্মের পর থেকে এই সিন্ডিকেট কেউ ভাঙতে পারে নাই, সো আমরাই ভুক্তভোগী। এটার একটা কি মানে ফাইনাল কোনো সলিউশন আছে নাকি? এ অবস্থায় সংবাদ সম্মেলন করে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার অ্যাসোসিয়েশন জানিয়েছে, তেল থাকার পরও পাম্প থেকে বিক্রি না করার অভিযোগ ভিত্তিহীন। যদি কোনো পেট্রোল পাম্প করে থাকে, আই উইল আস্ক গভর্নমেন্ট টু টার্মিনেট দেয়ার ডিলারশিপ। আমাদের এদের জন্য কোনো রিকোয়েস্ট নাই। তবে ডিপো থেকে চাহিদা মতো জ্বালানি তেল না পাওয়ার অভিযোগ করেন তিনি। বর্তমান পরিস্থিতিতে তাকে যদি 3,000 লিটার অ্যালোকেশন দেয়, তো সেই 3,000 লিটার তার ওই বড় গাড়িতেই তো নিতে হবে, তার বাকি চেম্বারটা খালি যাবে না। তার ক্যারিং কস্ট তাকে ওই কিন্তু 9,000 লিটারই ভাড়া দিতে হবে। যে পরিমাণ মার্কেট চাচ্ছে সেই পরিমাণ যোগান আমরা পাচ্ছি। এই যে ট্রাস্ট পাম্পে হাইয়েস্ট 65-66 লিটার তেল পাচ্ছেন প্রতিদিন। এ সময় রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত 11 ঘন্টা তেলের পাম্প বন্ধ রাখা সহ 8 দফা দাবি জানান পাম্প মালিকরা। সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণ করতে হবে। উপজেলা ও জেলা পর্যায়ে সকল পেট্রোল পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করতে হবে। ডিপো থেকে
ট্যাঙ্ক লরির চেম্বারের ধারণ ক্ষমতা যেমন 4,500 লিটার অনুযায়ী তেল সরবরাহ করতে হবে। ক্রেতাদের বাড়তি তেল কেনার চেষ্টার কারণে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে বলেও জানান পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল। এই তেলগুলি গেল কোথায়? আপনি মোটরসাইকেলে পুরো তেল নিয়ে যে বাইরে বোতলে বিক্রি করে 200 টাকা 300 টাকায় বিক্রি করতে, ক্যান ইউ স্টপ দ্যাট? আব্দুর রহিম, RTV, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় জ্বালানি তেলে কৃত্রিম সংকটে বেড়ে চলেছে ক্রেতাদের ভোগান্তি। শুধু যান চালকরাই নন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তেল না পেয়ে বিপাকে পড়েছেন কৃষকরাও। ব্যাহত হচ্ছে কৃষিকাজ। তবে খোলা বাজারে অতিরিক্ত দামে মিলছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। পাম্পগুলোতে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন জেলায় নিয়োগ দেওয়া হয়েছে ট্যাগ অফিসার। কোথাও কোথাও মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন লামিয়া তানজির মাহমুদ। চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে চালু করা হচ্ছে ফুয়েল কার্ড। নো ফুয়েল কার্ড, নো পেট্রোল অকটেন নীতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। এদিকে কার্ড নিতে এসে অসুস্থ হয়ে মারা গেছেন একজন। এখন এই কার্ড অনুযায়ী যদি সঠিক সময়ে সঠিকভাবে আমরা তেল পাই তাহলে আমরা সন্তুষ্ট থাকবো। সরকারের এটা ভালো উদ্যোগ, এই উদ্যোগকে স্বাগত জানাই। চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রায় 25,000 লিটার, নড়াইলে 7,400 লিটার ডিজেল ও দিনাজপুরে ঘোড়াঘাটে 1,600 লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। ওজনে কম জ্বালানি তেল দেওয়ার অভিযোগে 80,000 টাকা ও টাঙ্গাইলে ভূঁইয়াপুরে কাগজপত্র দেখাতে না পারা ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার দায়ে তেল সরবরাহকারী প্রতিষ্ঠানকে 20,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তেল পাওয়া যাচ্ছে না, আমরা কি করবো? তেলের বাজার কম দেয়, 2,000 দেয়, 3,000 দেয়। তেল নেওয়ার জন্য আসলাম, এসে তো তেল পেলাম না, ঘুরে যাচ্ছি। জ্বালানি তেল সরবরাহ, মজুত ও বিক্রয় স্বচ্ছতা নিশ্চিত এবং অবৈধ পাচার ও চোরাচালান রোধে ফেনীতে 28 জন ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে প্রশাসন। ডিজেল ও পেট্রোল পাচ্ছে না ঝিনাইদহ, ঝালকাঠি ও জামালপুরের বকশীগঞ্জে কৃষকেরা। ট্রাক্টর, সেচ যন্ত্র, পাওয়ার পাম্প ও কীটনাশক দেওয়ার মেশিন চালাতে না পারায় ব্যাহত হচ্ছে কৃষিকাজ। সেচের অভাবে ফসলি জমি ফেটে চৌচির, মাদারীপুর ও ধামরাইয়ে। এইভাবে যদি তেল আমাদের ঘাটতি হয় তাহলে আমাদের ফসলের খুব ক্ষতি হবে। ধান খেতে আমাকে ফাইটা ভালো করছে, এখন আমাকে ধান খেতে আমরা পানি দিতে পারি না। পানি দিবার গেল পাম্পে আহি তেলের নিগে আমার সিরিয়াল আসার আগে পাম্পে তেল থাকে না। জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলছে বান্দরবান প্রশাসন। তবে ফিলিং স্টেশনগুলোতে রয়েছে মোটর বাইকারদের দীর্ঘ লাইন। 2 দিন ধরে লালমনিরহাটের 27টি পাম্পে তেল দেওয়া বন্ধ। গাড়ির দীর্ঘ সারি পড়েছে লক্ষ্মীপুর, বরগুনা ও পাবনার ঈশ্বরদীতে। বন্ধ হয়ে গেছে বাস চলাচলও। দিনাজপুরে হিলের একমাত্র ফিলিং স্টেশনে সকাল থেকে মিলছে না তেল। মানিকগঞ্জ, পঞ্চগড় ও কুড়িগ্রামের ফিলিং স্টেশনে চলছে পেট্রোল অকটেন সংকট। ময়মনসিংহ, মাগুরা ও গাজীপুরে কালিয়াকৈরে তেল সরবরাহ নিয়ে উঠেছে নানা অভিযোগ। বাইরে তেল বিক্রির অভিযোগ অস্বীকার করেছে পাম্প কর্তৃপক্ষ। প্রশাসনের নাকের ডগায় এরকম যদি বন্ধ থাকে তাহলে অন্যান্য জায়গায় যেখানে প্রশাসনের লোকজন নাই তাহলে ওখানে কি অবস্থা হবে? পয়সা না দিয়ে আমাদের পাম্পে দিয়ে একটা মনিটরিং করা দরকার। আমাদের যে ভোগান্তিগুলো পোহাইতে হইতেছে, প্রতিদিন ভোগান্তি পোহাইতে হইতেছে। বরগুনা পাথরঘাটায় সাগরে যেতে পারছে না মাছ ধরার ট্রলারগুলো। মধ্যরাত থেকে লাইন ধরে তেল আসার অপেক্ষা করতে দেখা যায় নোয়াখালী, বাগেরহাট, রংপুরে, পীরগঞ্জ ও মেহেরপুরের ক্রেতাদের। লামিয়া তানজির মাহমুদ, RTV। হামের প্রাদুর্ভাব, সেই সাথে বাড়ছে সংকট। রাজধানীর সহ প্রতিটি জেলায় ছড়িয়ে পড়ছে ছোঁয়াচে এই রোগ। 9 মাসের কম বয়সী শিশুরা আক্রান্ত হওয়ায় শঙ্কা জানান চিকিৎসকরা। তারা বলছেন টিকা নেয়ার সময় হয়নি, তারা যেমন আক্রান্ত হচ্ছে, অন্যদিকে টিকার ডোজ সম্পূর্ণ হয়নি, তারাও আক্রান্ত হচ্ছে। এতে হাম প্রাদুর্ভাব উদ্বেগজনক বলে মনে করছেন তারা। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। শুধু রাজধানী নয়, সারা দেশে বেড়েই চলেছে হামের প্রাদুর্ভাব। এর প্রভাব পড়তে শুরু করেছে ঢাকার সরকারি হাসপাতালগুলোতেও। মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের চিত্র এটি। 100 শয্যার হাসপাতালটিতে হামের জন্য বরাদ্দ ছিল 8টি মাত্র বেড। তবে মঙ্গলবার পর্যন্ত সেখানে ভর্তি রয়েছে 72 জন আক্রান্ত রোগী। প্রথমে ছিল জ্বর, 5 দিন ডাক্তার দেখাইছি, জ্বর ভালো হয় নাই। পরে এটি বের হয়েছে, পরে শিশু হাসপাতালে নিয়ে গেছিলাম, ওখানে নেয় নাই, পরে এখানে পাঠাইছি। আমাকে কোনো জায়গায় কোনো হসপিটাল রাখে নাই, আমরা মনে করছি যে বরিশালও রাখবে না, তাড়াতাড়ি আমরা ঢাকাইয়া পড়ছি। রোগীর স্বজনরা বলছেন টিকা না নেওয়ায় জ্বর ও শরীরে র্যাশ উঠে শিশুরা আক্রান্ত হচ্ছেন। সে সাথে রয়েছে শ্বাসকষ্ট ও নিউমোনিয়া। হামের টিকা দেওয়া হয়, কিন্তু এখন টিকা তো একটা দরকারি, ওর 10 মাসে একটা টিকা দেওয়ার দরকার, তখন ওই হামের টিকা দিবে কিনা এটা আমি জানতাম না। 9 মাসের কম বয়সী শিশুরাও ব্যাপক হারে আক্রান্ত হচ্ছেন বলে জানান রোগীর স্বজনরা। হামের টিকা তো 9 মাসে, তো মাত্র 5 মাস। বাচ্চার জ্বর 7 দিন, আর আপনার এই রোগটা ধরা পড়ছে 4 দিন। 5-6 মাস বয়সী শিশু হামে আক্রান্ত হওয়ার বিষয়টি উদ্বেগজনক জানিয়ে
জানিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন এখনই সচেতন হতে হবে। বেশিরভাগ রোগী হচ্ছে তাদের যে ভ্যাকসিন নেওয়ার প্রথম যে বয়স 9 মাস পূর্ণ হলে যে ভ্যাকসিন নেয় সেই বয়সের আগে তাদের হাম হয়ে যাচ্ছে, তারা এখনও ভ্যাকসিন নেওয়ার সুযোগই পায়নি। আবার যারা 9 মাসের বেশি বয়স তাদের মধ্যে অর্ধেক পাওয়া যাচ্ছে যারা ভ্যাকসিন নিয়েছিল কিন্তু হাম হচ্ছে, আবার অনেকে আছে যারা ভ্যাকসিন নেয়নি। যদি উপসর্গ আছে এমন কোনো বাচ্চা থেকে নিজ দায়িত্ব দূরে রাখা এবং যাদের উপসর্গ হয়নি অযাচিতভাবে ভিড় এড়িয়ে চলা, যেখানে প্রয়োজন নেই সেখানে না যাওয়া, আর সামাজিক দূরত্ব, হ্যান্ড ওয়াশ এবং মাস্ক, এই তিনটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জুনের প্রথম সপ্তাহ থেকে 1 মাস ব্যাপী টিকাদান কর্মসূচির মাধ্যমে প্রায় 2 কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুরা এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় টিকা পাবে। বিপুল দেবরাই, RTV, ঢাকা। হামের প্রাদুর্ভাব নিয়ে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রী বলেছেন, গত 8 বছর হামের কোনো টিকা দেওয়া হয়নি। তবে সাম্প্রতিক টিকাদান কর্মসূচি ইপিআইয়ের উপপরিচালক বলছেন, বন্ধ ছিল না টিকাদান কর্মসূচি। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, টিকার অব্যবস্থাপনার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিহার নন্দীর ক্যামেরায় বিপুল দেব রায়ের আরেকটি রিপোর্ট। টিকা অব্যবস্থাপনার বলি হচ্ছেন শিশুরা। বিগত কয়েক বছর আগেও টিকাদানে বাংলাদেশ ছিল বিশ্বে রোল মডেল। তবে স্বাস্থ্য খাতের নানা অনিয়ম অব্যবস্থাপনার কারণে তা আজ নানা জটিল সমীকরণে দাঁড়িয়েছে। হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা সহ বিভিন্ন অঞ্চলে। রবিবার পর্যন্ত 675 জন রোগী হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সেই সাথে বাড়ছে প্রাণহানি। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জানিয়েছে, দেশে গত 8 বছর ধরে হামের টিকা দেওয়া বন্ধ ছিল, তাই এমন প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। 8 বছর আগে মিজেলসের টিকা দেওয়া হয়েছে, তারপরে কোনো টিকা দেওয়া হয়নি। তবে সোমবার মহাকালীর সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই ভবনে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। টিকাদান সেন্টারে লাইনে দাঁড়িয়ে শিশুদের হামের টিকা দিচ্ছেন মেডিকেল টেকনোলজিস্টরা। হাম আর রুবেলার টিকা আগে 9 মাসে দিয়েছি, এখন হচ্ছে যে 15 মাসে দিলাম। সবাই পাচ্ছে, আমাদের কোনো ভ্যাকসিনে কোনো সমস্যা নেই। হামের টিকাটা প্রথম এবং দ্বিতীয় ডোজ ইপিআই এখানে পাওয়া যাচ্ছে, এখানে কোনো সংকট নেই, আমি পাইনি। এই বিষয়ে ইপিআইয়ের উপপরিচালক ডক্টর মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি ক্যামেরার সামনে কথা বলা যাবে না জানিয়ে বলেন, মন্ত্রীর বক্তব্য সঠিক নয়, নিয়মিত হামের টিকা দেওয়া হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী গতকাল বলছে 8 বছর টিকা দেওয়া হয় নাই, এই কথাটা ঠিক আছে? এইখানে আমার মনে হয় কোনো একটা ওনার কোথায় থেকে করলেন আমি ঠিক বলতে পারবো না। আমি যেটা জানি আমাদের রুটিন ইপিআইতে 9 মাসে প্রথম ডোজ, 15 মাসে দ্বিতীয় ডোজ আমরা এখনও চালাই যাচ্ছি, চলছে। রুটিনের যতগুলো টিকা আছে সবই চলছে, কিন্তু সংকট একটা তৈরি হচ্ছে। টিকা প্রদানের অব্যবস্থাপনায় শিশুরা প্রাণ হারাচ্ছেন বলে জানান সংক্রামক ব্যাধি হাসপাতালের এই বিশেষজ্ঞ চিকিৎসক। টিকা দেওয়ার জন্য 5 বছর পর পর একটা রিইনফোর্সমেন্ট বা ক্যাচ আপ ক্যাম্পেইন করা হয়, যে ক্যাম্পেইনটা সাম্প্রতিক সময়ে হয়নি। সেই ক্যাম্পেইনটা যদি হতো তাহলে হয়তো বা এই বাচ্চাগুলো টিকাদান কর্মসূচির মধ্যে চলে আসতো। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশে আসা প্রায় 2 কোটি এমআর, হাম ও রুবেলা টিকা সরকারের হাতে জমা থাকলেও লোকবল ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে তা শিশুদের মধ্যে প্রয়োগ করা হয়নি বলে জানায় ইপিআই। বিপুল দেবরাই, RTV, ঢাকা। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 13 দিনে হামে আক্রান্ত হয়ে মারা গেছে 7 শিশু। চিকিৎসাধীন রয়েছে অন্তত 68 জন শিশু। অন্যদিকে মুন্সিগঞ্জে এ পর্যন্ত 47 জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র আরও জানাচ্ছেন লিওন আজাদ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামির প্রকোপ যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গত শনিবার রাত 11টার দিকে নেত্রকোনার কলমাকান্দ উপজেলার 6 মাস বয়সী শিশু নুরুন নবী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগে বিকেলে ময়মনসিংহ সদর উপজেলার 7 মাস বয়সী শিশু লিওনের মৃত্যু হয়। শুধু মৃত্যুই নয়, হাসপাতালে বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যাও। বিভিন্ন জেলা থেকে আসা শিশুদের নিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। অতিরিক্ত ঠান্ডা, নিউমোনিয়া হয়ে গেছে, আবার জ্বর ছাড়ে না, অতিরিক্ত জ্বর মাথা ছাড়ে না, ওখানে একটু ছাড়তেছে। জ্বর, ঠান্ডা, কাশি ছিল, তারপর লাল হয়ে শরীরে বের হয়েছে। বলতে আছি আজকে 5 দিন যাবত। চিকিৎসক বলছেন হাম অত্যন্ত ছোঁয়াচে ভাইরাস জনিত রোগ, যা হাঁচি কাশির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক শিশু নিউমোনিয়া, ডায়রিয়া ও অন্য
অন্যান্য জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি মোকাবেলায় পৃথক কর্নার চালু করা হয়েছে এবং প্রয়োজনে আইসোলেশন ওয়ার্ড বাড়ানো হবে। রোগীর পরিমাণ আরও বৃদ্ধি হওয়ার কারণে আমরা এখন 8 তলায় একটি একেবারে সম্পূর্ণ আলাদা মিজেলস ডেডিকেটেড আইসোলেশন ইউনিট চালু করতেছে। আজকে বিকেল থেকে সেটা চালু হয়েছে এবং কালকে থেকে এটা পুরোদমে চলবে। অন্যদিকে মুন্সিগঞ্জে এখন পর্যন্ত হাম পজিটিভ 26 জন, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন 3 জন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালটিতে বিশেষ আইসোলেশন কক্ষ ও আলাদা বেড প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন হামের টিকা গ্রহণ এবং সতর্কতাই পারে এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনতে। অবহেলা নয়, এখনই ব্যবস্থা, নইলে বাড়তে থাকবে মৃত্যুর সংখ্যা। লিওন আজাদ, RTV। পহেলা বৈশাখে আনন্দ বা মঙ্গল শোভাযাত্রার নাম নিয়ে বিতর্ক দেশকে আরও বিভক্ত করবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। বলেন, যথাযোগ্য মর্যাদায় চিরায়ত ধারায় পহেলা বৈশাখ পালিত হবে। এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, চারুকলা অনুষদ, বাংলা একাডেমি, নৃতাত্ত্বিক গোষ্ঠী, আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রায় 50টি প্রতিষ্ঠান নিয়ে সমন্বিত মিটিং করা হয়েছে। বরাবরের মতোই শোভাযাত্রা, আলপনা, গান বাজনা, মেলা হবে দেশের বিভিন্ন জায়গায়। তিনি বলেন, একটি প্রবণতা আছে মুক্তিযুদ্ধ বাদ দিয়ে 24কে বলার। তবে নববর্ষ উদযাপনে মুক্তিযুদ্ধের আগেও যেতে চায় সরকারের পাশাপাশি 52, 69, 71 মুক্তিযুদ্ধে কার কি ভূমিকা সেটি তুলে ধরতে চায়। অন্তর্বর্তীকালীন সরকার পয়লা বৈশাখটা পালন করেছে, মানে বন্ধ করেনি। বন্ধ করার চক্রান্তও তো ছিল। এটাকে আমরা বলবো যে ইট ইজ গুড পারফরমেন্স। এখন সেই ক্ষেত্রে তারা তো চাপের মাঝেও ছিল। প্রথমে বলেছিল এত গণভিত্তি ছিল না, শক্তি তো আমাদের মতো না। আমাদের পেছনে তো শক্তি আছে, জনগণের সমর্থন আছে। জাতির মধ্যে বিভক্তি তৈরি না করে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পরস্পরের মধ্যে ভালোবাসা ও ভ্রাতৃত্বের মধ্য দিয়ে একটি রেইনবো নেশন তৈরি করতে চায় বিএনপি। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব আরও বলেন, নৃগোষ্ঠীদের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ প্রদানের উদ্যোগ নেবে সরকার। পৃথিবীটা এখন একটু কঠিন হয়ে গেছে, অনেক সময় অপরিচিত মনে হয়। যেভাবে যুদ্ধ, বিগ্রহ, যেভাবে আপনার হত্যা, জখম, হিংসা শুরু হয়েছে, তাতে করে আমাদের এই দেশে, বাংলাদেশে, আমরা ভালোবাসার মধ্য দিয়ে, আমাদের পারস্পরিক ভ্রাতৃত্বের মধ্য দিয়ে, সৌহার্দ্যের মধ্য দিয়ে যদি আমরা জাতি একটা নির্মাণ করতে পারি, যেটা আমরা আমাদের ইশতেহারে বারবার করে বলেছি, আমরা বলেছি যে আমরা একটা রেইনবো নেশন তৈরি করতে চাই। ফ্যাসিস্ট সরকার মুক্তিযোদ্ধাদের তালিকায় মুক্তিযোদ্ধা নন এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে অবৈধ সুবিধা দিয়েছে, যা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। ত্রয়োদশ জাতীয় সংসদ প্রথম অধিবেশনের 5ম দিনে এক প্রশ্নের উত্তরে এমন কথা জানান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। এ সময় প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাও দ্রুত করা হবে বলে জানান তিনি। আরেক প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা জানান, আলোচনার মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্বের নাম জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নামে ফিরতে পারে। ফ্যাসিস্ট সরকারের 17 বছরে এরকম অসংখ্য লক্ষাধিক অমুক্তিযোদ্ধা, তাদেরকে মুক্তিযোদ্ধার তালিকায় সন্নিবেশিত করে ভাতা এবং অন্যান্য সুবিধা দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে এবং পর্যায়ক্রমে যারা অমুক্তিযোদ্ধা তাদেরকে মুক্তিযুদ্ধের যে তালিকা আছে সেই তালিকা থেকে অপসারণের সিদ্ধান্ত আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গ্রহণ করেছি। দেশ পরিচালনার প্রয়োজনীয় রাজস্বের ধারে কাছেও এনবিআর নেই বলে মন্তব্য করে সংস্থাটির চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, বাজেটে কর হার না বাড়িয়ে আওতা বাড়ানো প্রয়োজন। তিনি জানান, কর ছাড়ের সংস্কৃতি থেকে বের হয়ে আসার চেষ্টা করছে এনবিআর। প্রাক বাজেট আলোচনায় পত্রিকা শিল্পে কর্পোরেট কর কমানো সহ মূসক কমানোর আহ্বান জানান পত্রিকা মালিকরা। আর উৎসে কর কর্তন থেকে টিভি চ্যানেলকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকো।
তৌহিদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। আসছে 2026-27 অর্থ বছরকে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ড মিলনায়তনে সংস্থাটির ধারাবাহিক প্রাক বাজেট আলোচনার প্রথম দিন। অংশ নেন টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকো, পত্রিকা মালিকদের সংগঠন নোয়াব এবং অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইআরএফের প্রতিনিধিরা। অ্যাডকোর প্রতিনিধিরা বলেন, প্রতি বছর বিভিন্ন টিভি চ্যানেল থেকে কোটি কোটি টাকা উৎসে কর কর্তন করা হচ্ছে। শিল্পের স্বার্থে উৎসে কর কর্তনের ধারা থেকে টিভি চ্যানেলকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে পত্রিকার মালিকদের সংগঠন নোয়াব অগ্রিম আয়কর এবং আমদানি শুল্ক প্রত্যাহারের দাবি জানায়। সংবাদপত্রের বিজ্ঞাপন আয়ের উপর উৎস কর 5% থেকে হ্রাস এবং আমদানিকৃত কাঁচামালের উপর অগ্রিম আয়কর 5% থেকে হ্রাস করা জরুরি। উৎসে কর কর্তনের যে টাকাটা অ্যাডভান্স ট্যাক্স হিসেবে রাখা হয় সেটা ফেরত দেওয়ার একটা প্রভিশন ছিল, কিন্তু কোনো টিভি চ্যানেলে এখন পর্যন্ত ফেরত পাইছে কিনা এটা আমার জানা নাই। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যে টাকাটা আনি সেই টাকার উপরে 7.5% হিসাবে ট্যাক্স কাটা হয়, সেই বিষয়টি আপনি বিবেচনা করবেন। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যক্তি করমুক্ত আয়সীমা 5 লাখ টাকা করার দাবি জানিয়েছে ইআরএফ। পাশাপাশি বেসরকারি প্রভিডেন্ট ফান্ড করমুক্ত রাখার দাবি জানিয়েছে সংগঠনটি। সমান করে দেন, যদি গভর্নমেন্ট অফিশিয়ালদের জন্য প্রভিডেন্ট ফান্ড ট্যাক্স ফ্রি থাকে, দেন প্রাইভেট অফিশিয়ালদের জন্য এটা ট্যাক্স ফ্রি করে দেন। এনবিআর চেয়ারম্যান কর হার না বাড়িয়ে আওতা বাড়ানোর কথা বলেন। করের হার যাতে খুব বেশি না বাড়ানো হয় এবং এই আমরা করের বেসটাকে যাতে আমরা এক্সপান্ড করতে পারি। বর্তমানে টিআইনধারীর সংখ্যা 1,28 লাখ। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া অর্থসহ বাজেটে বৈশ্বিক চাপ সরকারের তুলে ধরা উচিত। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, চলমান অস্থিরতা মোকাবিলায় দরকার ইকোনমিক রিফর্ম কমিশন গঠন। এছাড়া জ্বালানি সংকট দেশের অর্থনীতির ভঙ্গুরতা আরও বাড়িয়ে দিচ্ছে বলেও জানান এই অর্থনীতিবিদ। সর্দার রাজীবের রিপোর্টে থাকছে বিস্তারিত। আপনার মাধ্যমে ধন্যবাদ। দেশি বিদেশি অস্থিরতার মধ্যে আগামী জুনে হতে যাচ্ছে নবগঠিত বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন। কৃষি বিষয়ে পরবর্তীতে একটি প্রশ্ন করার সুযোগ আগাম একটু চেয়ে রাখছি। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে মঙ্গলবার বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরে বেসরকারি গবেষণা সংস্থা এইচডিসি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম। এতে বেশি গুরুত্ব দেওয়া হয় জ্বালানি অস্থিরতা সমাধানকে। যদি কোনো অসঙ্গতি থাকে সেগুলোকে দূর করার চেষ্টা করবে। প্রাক বাজেটে সংবাদ সম্মেলনে সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বৈশ্বিক অস্থিরতা মোকাবেলায় দরকার মধ্যমেয়াদী বাজেট। বাজেট বাস্তবায়নযোগ্য না হলে বড় বাজেট হবে জাতির সঙ্গে প্রতারণার। আমরা সর্বদা বলেছি, আপনারা বাজেটের ঘোষিত আয়তন নিয়ে কেন আলোচনা করেন? এটার কোনো দাম নাই। আপনাদের আলোচনা করা হোক উচিত অর্জিত বাজেট নিয়ে। সেইটা কত হলো, সেইটা জিডিপির কত অংশ, সেইটা কত লক্ষ টাকা। আর না হলে আপনারা হেডলাইন করেন লক্ষ লক্ষ টাকার বিরাট বাজেট দেওয়া হয়েছে, মানুষ খুব খুশি। এটা তো এক ধরনের প্রতারণামূলক, আর্থিক প্রতারণামূলক ব্যবস্থা। সেই জায়গাটাকে থেকে আমাদের বেরোতে হবে আগামী বাজেটে। রাজস্ব ব্যয় বাড়লেও আয় বাড়ানো সম্ভব হয়নি উল্লেখ করে তিনি বলেন, টাকা ছাপিয়ে পরিস্থিতি মোকাবেলা করা হলে বাড়বে মূল্যস্ফীতি। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে একজন কঠিন সুযোগ্য গভর্নর থাকার পরেও তাকে রাত্রিবেলা টাকা ছাপাতে হয়েছে। যদি রাত্রিবেলা টাকা ছাপানো শুরু করেন গোপনেও, বাজার এটা ধরে ফেলবে এবং তখন মূল্যস্ফীতির উপরে এটা প্রতিক্রিয়া এটার ভিতরে আসতে বাধ্য। কেউ যদি মনে করেন এটাই সহজ সমাধান, তাহলে তারা খুবই বড় ধরনের বোকামি করবেন। করের হার কমিয়ে দাতার সংখ্যা বাড়ানোর তাগিদ দিয়ে এই অর্থনীতিবিদ বলেন, প্রয়োজনে আয়করের পাশাপাশি সম্পদ কর আহরণ করা দরকার। সম্পত্তি এবং সম্পদের উপরে ওনারা কর আরোপ করবেন, করেন কিনা দেখার বিষয়। এটা তো তার মানে হলো সমস্ত এমপি মহোদয়ের উপরেই যাবে, হ্যাঁ, যারা এত বড় বড় ব্যয় করে নির্বাচন করেছেন। ওনাদের নির্বাচনী প্রতিশ্রুতিতেও এই কথাটা আছে, সেটা এটা বাস্তবায়ন করবেন কিনা আমি দেখতে চাই। সরকারের মধ্যে সমন্বয়হীনতা দূর করতে পাবলিক ম্যানেজমেন্ট আইন 2009 বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন বিশেষজ্ঞরা। ওই অর্থনৈতিক সর্দার রাজীব, আরটিভি, ঢাকা। সব দলকে সঙ্গে নিয়ে দেশের গণতান্ত্রিক ধারা এগিয়ে নেবে বিএনপি, এমনটি জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বলেন, বিগত সরকার ইতিহাসকে নিজেদের মতো করে রচনা করেছিল, কিন্তু বিএনপি ইতিহাসের কোনো বিকৃতি হতে দেবে না। ইতিহাস থেকে শহীদ জিয়াকে মুছে ফেলা সম্ভব নয় বলেও
মন্তব্য করেন তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ড্যাব আয়োজিত স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনে জিয়া শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জ্বালানি সংকট মোকাবেলায় সফলভাবে কাজ করে যাচ্ছে সরকার। মুক্তিযোদ্ধা নন এমন ব্যক্তিদেরও চিহ্নিত করতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন তিনি। বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারের আমলে অনেক অমুক্তিযোদ্ধাদেরকে তালিকাভুক্ত করা হয়েছিল এবং বর্তমানে মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী 1,93,000 সামথিং এই গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিষয়ে আপনাদেরকে বলতে চাই, এই কাজটি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অর্থাৎ জামুকা এই সংস্থাটি করে থাকে। তারা যখন মন্ত্রণালয়ে সুপারিশ পাঠায়, তাদের সুপারিশের ভিত্তিতে গ্যাজেটভুক্ত করা হয় অথবা গ্যাজেট বাতিল করা হয়। পরিস্থিতির একমাত্র সমাধান এবং মানুষের যে যুদ্ধের প্রত্যাশা তৈরি হলো তা পূরণ করার জন্য একজন ইন্ডিপেন্ডেন্ট বাঙালি সামরিক কর্মকর্তা 32 বছরের মেজর জিয়া বললেন, আই রিপোর্ট। হয়রানি ও মামলা বাণিজ্য বন্ধে জুলাই গণ অভ্যুত্থানের পর দায়ের হওয়া সকল মামলা আবার যাচাই বাছাই করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে। এ সময় মতিঝিলের শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মামলায় যেই জড়িত কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন চিফ প্রসিকিউটর। জিএম মাহমুদের রিপোর্ট। এভাবেই মঙ্গলবার সকালে পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে সোমবার রাজধানীর সবুজবাগ থেকে ট্রাইব্যুনালের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে জলিল মণ্ডলকে শাপলা চত্বরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল 1। সাবেক এই ডিআইজিকে শাপলা চত্বরের হত্যাকাণ্ডের প্রধান কুশীলব আখ্যা দিয়ে চিফ প্রসিকিউটর বলেন, মামলার তদন্ত প্রায় শেষ, দ্রুতই প্রতিবেদন দেয়া হবে। তাকে আমরা খুঁজে বেড়াচ্ছিলাম, অবশেষে তিনি গ্রেফতার হয়েছেন। আমরা খুব আশা করছি যে রিপোর্ট দাখিল সাপেক্ষে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ আমরা দাখিল করতে সক্ষম হব। এদিকে 2015 সালে বরিশালের ছাত্র দলের 2 নেতাকে ক্রস ফায়ারে হত্যার ঘটনায় শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসানাত আব্দুল্লাহ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু 15 এপ্রিল। এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, শুধু এটা নয়, অতীতের সব ক্রস ফায়ারেরই বিচার হবে। যতগুলো ক্রস ফায়ারের ঘটনা ঘটেছে আমরা তার একটা পরিসংখ্যান নিচ্ছি, সেটা যাচাই বাছাই করে এই অপরাধগুলোর মধ্যে যেগুলো আমাদের ট্রাইব্যুনালে বিচারের আওতাভুক্ত হবে এই সবগুলো মামলা আমরা তুলে নিয়ে আসব এবং আমাদের এই ট্রাইব্যুনালের বিচারের ব্যবস্থা করব। সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর আরও বলেন, মামলা বাণিজ্য ও হয়রানি বন্ধে জুলাই গণঅভ্যুত্থান ঘিরে দায়ের সব মামলা যাচাই বাছাই করবে প্রসিকিউশন। আমরা সবগুলো মামলা আমরা যাচাই বাছাই করে দেখব এবং যাতে পিক অ্যান্ড চুজের ঘটনা না ঘটে, যাতে অপরাধী ছাড়া না পেয়ে যায়, যাতে নির্দোষ মানুষ আর সাফার না করে। জিএম মাহমুদ, আরটিভি, ঢাকা। ইরান যুদ্ধের ব্যয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপর চাপানোর চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন ইঙ্গিত দিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। এদিকে যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে বেড়েই চলেছে তেলের দাম। এমন অবস্থায় সব পক্ষকে জ্বালানি ও পারমাণবিক অবকাঠামোতে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে কাতার। এছাড়া চলমান হামলা পাল্টা হামলার মধ্যেই লেবানন সীমান্তে নিহত হয়েছে 4 ইসরায়েলি সেনা। ক্রীড়াঙ্গনকে রাজনীতির প্রভাবমুক্ত রাখার উপর জোর দিচ্ছে সরকার, জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে মোহামেডান ক্লাব প্রাঙ্গণে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সঙ্গে পরিচিতি সভায় তিনি কথা জানান। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকার খেলোয়াড়দের রাজনীতিতে জড়াতে বাধ্য করেছিল। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। দীর্ঘদিন ধরে সাফল্য খরায় ভুগছে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। সেই সাফল্যের খোঁজে সম্প্রতি পরিচালনা পর্ষদে আমূল পরিবর্তন এনেছে ক্লাবটি। সভাপতি হয়েছেন বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু। মোহামেডানের নতুন পরিচালনা পর্ষদের পরিচিতি সভায় যোগ দেন স্থানীয় সরকার মন্ত্রী। আমরা শুধু কল্পনা করতে পারি, আমরা কিন্তু অনুভব করতে পারবো না। অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, খেলাধুলায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে পারলে প্রকৃত মেধাবী খেলোয়াড়রা সামনে আসার সুযোগ পাবে। প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনকে পেশাদার করতে রাজনীতি মুক্ত করার লক্ষ্য নিয়েই কাজ শুরু করেছেন বলে জানান তিনি। আমরা সবসময় মনে করেছি এখানে কোনো রাজনীতি থাকবে না, এখানে রাজনীতির কারণে কোনো মেধাবী ক্রীড়াবিদ বাদ পড়বে দল থেকে বা জাতীয় দল থেকে, এটা সবচেয়ে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।
একটা অন্ধকার সময় থেকে বেরিয়ে এসেছি। আমরা লেটাস নট ওটাকে আর মনে না করি। আসুন আমরা নতুন স্বপ্ন দেখি, নতুন আলো দেখি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকার পেশাদার খেলোয়াড়দের রাজনৈতিকভাবে ব্যবহার করেছে এবং ভয়ভীতি দেখিয়ে নির্বাচনে অংশ নিতে বাধ্য করেছে। তার উপর চাপ প্রয়োগ করা হয়েছে, তাকে নানাভাবে উৎপীড়ন করা হয়েছে এবং তার যে খেলার যে প্রতিভা এবং তার জাতীয় আন্তর্জাতিক যে পরিচয় খেলার মাধ্যমে সেটিকে নিশ্চিহ্ন মুছে দেওয়ার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করে তাকে দিয়ে যাওয়া হয়েছে তার দিকে। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে বিরত রাখার একটি কার্যকর মাধ্যম। খেলাধুলা ছড়িয়ে দিতে মোহামেডানের মতো ক্লাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মন্তব্য করে মোহামেডানের ঐতিহ্য ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। শুধু মোহামেডান ক্লাব না, আমি এখানে আহ্বানী রয়েছে, আমরাও সেই আহ্বানী ক্লাবে গিয়ে আমরা এখানে দলের ঊর্ধ্বে গিয়ে, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমরা খেলাধুলাকে প্রতিষ্ঠিত করতে চাই। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। সন্ধ্যার সংবাদ এই পর্যন্ত। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।